আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে তোমার জন্য নিয়ে এসেছি হিসাব বিজ্ঞানের। আজকে আমরা লেনদেন থেকে 4 নাম্বার লেকচার দেখব। ঠিক আছে, 4 নাম্বার লেকচার দেখব। এর পরের লেকচারে, এরপরে এই অধ্যায় থেকে আর একটা লেকচার হবে, অর্থাৎ আর একটা ক্লাস। সেই ক্লাসে আমরা টোটাল এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো পড়ার মতো আছে টোটালি আমরা একেবারে রিভিউ করে শেষ করে দেবো। ঠিক আছে, তাহলে আজকে যে ক্লাসটা সেটা হলো তোমার যে বোর্ড কোশ্চিন কিভাবে পড়ে, বোর্ড কোশ্চিনে যে প্রশ্নগুলো বেশি থাকে সেই প্রশ্ন থেকে দেখব। বোর্ড কোশ্চিনে দুই ধরনের প্রশ্ন পড়ে থাকে। বোর্ড কোশ্চিনে দুই ধরনের প্রশ্ন পড়ে থাকে। একটা হলো আমরা এই অধ্যায় থেকে একটা প্রশ্ন পেয়ে থাকি এরকম যে ঘটনাসমূহ থেকে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। হ্যাঁ, সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা, এই প্রশ্নটা আমাদের প্রায় বোর্ড কোশ্চেনে পড়ে থাকে। আর আরেকটা কোশ্চেন যেটা এই অধ্যায় থেকে পড়ে থাকে সেটা হলো হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব দেখাও। তো এর আগেও আমরা দেখেছিলাম হিসাব সমীকরণের ওপর লেনদেনের কিভাবে প্রভাব দেখাতে হয়, এবং আজকে আমরা এর সাথে সাথে দেখব কারণ সহ লেনদেনের ব্যাখ্যা। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। এখানে দেখো প্রশ্ন নাম্বার 1, আশিক ট্রেডার্সের 2020 সালের মে মাসের নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়। এখন মে মাসে তার কি কি লেনদেন সংঘটিত হয়েছে? মে 2 নগদ 1,90,000 টাকা এবং 40,000 টাকার মেশিন নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। 3 তারিখে ধারে পণ্য ক্রয় আছে কত? 50,000 টাকা। অলোক ট্রেডার্সের নিকট হতে 20,000 টাকার আসবাবপত্র ক্রয়। 20,000 টাকার কি ক্রয়? আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত নিলেন। 15,000 টাকা জমা দিয়ে ব্যাংকে একটি হিসাব খোলা হলো। 15,000 টাকা জমা দিয়ে ব্যাংকে কি করা হয়েছে? হিসাব খোলা হয়েছে। ওকে, এখন দেখো 10,000 টাকার পণ্য ক্রয়ের চুক্তি করা হলো। পণ্য ক্রয়ের চুক্তি। নগদে পণ্য বিক্রয় 70,000 টাকা। এখন আমাদের ক নম্বরে যেটা বলছে, লেনদেন নয় এমন ঘটনাসমূহের সমষ্টি নির্ণয় করো। লেনদেন নয়, কোন ঘটনাগুলো লেনদেন নয়? এমন কোনো ঘটনা যে ঘটনা হওয়ার ফলে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে না। আর্থিক অবস্থার কোনো পরিবর্তন না ঘটলে সেটা হবে লেনদেন নয়। এখন এই যে একটা চিত্র দেওয়া আছে, ঘটনাগুলো দেওয়া আছে কার? আশিক ট্রেডার্সের। আশিক ট্রেডার্সের যে ঘটনাগুলো দেওয়া আছে লেনদেনের, এইগুলো থেকে আমাদেরকে বের করতে হবে যে এই কোন ঘটনা লেনদেনের অন্তর্ভুক্ত হবে না। তো আমরা যখন ব্যবসা শুরু করি নগদে টাকা নিয়ে আসি, নগদ টাকা নিয়ে আসলে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, অর্থাৎ এটা লেনদেন। মেশিন নিয়ে আসলেও আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, ব্যবসায় মেশিন বৃদ্ধি পায়। ধারে পণ্য ক্রয়, এর ক্ষেত্রেও কি হয় আমাদের? হ্যাঁ, আর্থিক অবস্থার পরিবর্তন হয়। আবার দেখো, অলোক ট্রেডার্সের নিকট হতে 20,000 টাকার আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত নিলেন। আমরা অনেক সময় ক্রয়ের সিদ্ধান্ত নিই, চুক্তি করি। আমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছি, আমি পরবর্তীতে নাও ক্রয় করতে পারি। তার মানে এখানে 15 তারিখ এটা কি হবে না? এটা লেনদেন হবে না। 15 তারিখে অলোক ট্রেডার্সের নিকট হতে আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত, আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত, পণ্য ক্রয়ের সিদ্ধান্ত, পণ্য ক্রয়ের ফরমাইশ, পণ্য ক্রয়ের ফরমাইশ বা অর্ডারের বাংলা হলো ফরমাইশ। ওকে, তাহলে যদি বলা হয় অর্ডার, এরকম যদি বলে ম্যানেজার নিয়োগ, অফিস সহায়ক নিয়োগ, অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, এরকম যদি দেয়া থাকে কোনো নিয়োগ দেওয়ার মানে তাকে কি করা না? নিয়োগ দেওয়ার মানে তাকে কোনো টাকা পয়সা প্রদান করা হয় না। আবার আমরা যখন কোনো কিছু ক্রয়ের সিদ্ধান্ত নিই তখনও কি হয় না? এর ফলেও কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে না। অর্থাৎ 15 তারিখে এটা লেনদেন হবে না। এবং 28 তারিখ দেখো 10,000 টাকা পণ্য ক্রয়ের চুক্তি করা হলো। পণ্য ক্রয়ের শুধুমাত্র কি করা হয়েছে? চুক্তি করা হয়েছে, এখনো আমরা পণ্য ক্রয় করিনি, এটাও কি হবে না? লেনদেন হবে না। তাহলে চলো ক নাম্বার কিভাবে করতে হবে এ তো জানোই। প্রথমে হচ্ছে তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা। আমরা এখানে পেলাম কি? 15 তারিখ আসবাবপত্র ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ এবং 28 তারিখ পণ্য ক্রয়ের চুক্তি, হ্যাঁ, চুক্তি গ্রহণ বা চুক্তি প্রণয়ন। যে কোনো ধরনের চুক্তি করা, কোনো সিদ্ধান্ত গ্রহণ করা, পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা, কোনো ম্যানেজারকে নিয়োগ দেওয়া,
এরকম যদি থাকে তাহলে কি করবে, সেটি লেনদেনের অন্তর্ভুক্ত হবে না, লেনদেনের অন্তর্ভুক্ত হবে না। তাহলে ক নম্বরে আমাদের 15 এবং 28 তারিখ আসবে, দুইটার যোগফল 20,000 এবং 10,000, যোগফল কত, 30,000 টাকা। হ্যাঁ, ক নম্বর হয়ে গেল। এরপর আমরা দেখব খ নম্বরে কি বলছে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাকে ভালোভাবে শিখতেই হবে। হ্যাঁ, খ নম্বর, আশিক ট্রেডার্সের ঘটনাসমূহ থেকে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করো। প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, লেনদেন আগে চিহ্নিত করতে হবে যে আসলে এটা লেনদেন কিনা, এরপরে এটা আবার কারণ সহ ব্যাখ্যা দিতে হবে হিসাব সমীকরণে। তো আমরা জানি হিসাব সমীকরণের উপাদান কয়টা, হিসাব সমীকরণের উপাদান হলো 3টা, এ ইকুয়াল এল প্লাস ওই অথবা সি। হ্যাঁ, ওই অথবা তুমি কি দিতে পারো, এখানে সিও দিতে পারো, সি অর্থাৎ ক্যাপিটাল, এ অ্যাসেট, এল লাইবিলিটিজ, ওই অনার্স ইকুইটি, সি হলো ক্যাপিটাল। এখন এই উপাদানগুলোতে এই লেনদেনের কিভাবে পরিবর্তন ঘটিয়েছে, বা আমরা আগে লেনদেন চিহ্নিত করবো যে এটা লেনদেনই কিনা, তারপরে হিসাব সমীকরণে এটার কি করব, কারণ সহ ব্যাখ্যা দিব যে কেন এটা লেনদেন, এটাতে কি কি পরিবর্তন ঘটেছে কিনা। এবার চলো দেখি খ নাম্বার। তার আগে চলো আগে আমরা দেখে ফেলি যে এখান থেকে লেনদেন কোনটা কোনটা। 2 তারিখ নগদ 1,90,000, 40,000 মেশিন, এটা তো আমরা যে দেখলাম লেনদেন, অর্থাৎ আমরা ক নম্বরে যেটা দেখে নিয়েছি যে এখান থেকে লেনদেন নয় কত, 15 এবং 28 তারিখ, 15 তারিখ এবং 28 তারিখ লেনদেন নয়, তাহলে বাকি থাকলো কত, 2, 3, 21 এবং 30। এবার আমরা সরাসরি খ নম্বরে চলে যাই। 2 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো নগদে 1,90,000 টাকা এবং 40,000 মেশিনে ব্যবসা আরম্ভ করা হলো। তাহলে এটা প্রথমত হবে লেনদেন, এটা প্রথমত কি লেনদেন। এখন নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করার ফলে, নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করার ফলে, নগদ অর্থ ও মেশিন নিয়ে ব্যবসায় শুরু করার ফলে নগদ এ বৃদ্ধি পেয়েছে। নগদ অর্থাৎ সম্পদ, নগদ অর্থাৎ কি সম্পদ, সম্পদ বৃদ্ধি পাওয়া মানে এ বৃদ্ধি পাওয়া, সম্পদ বৃদ্ধি পাওয়া মানেই এ বৃদ্ধি পাওয়া। এবং যন্ত্রপাতি, যন্ত্রপাতি এ বৃদ্ধি পেয়েছে। মেশিন ক্রয় করেছে, মেশিনকে তোমরা মেশিনে লিখতে পারো, আবার যন্ত্রপাতিও লিখতে পারো। কারণ হলো মেশিন, আমরা বলি মেশিন ইংরেজি শব্দ, মেশিন ইংরেজি শব্দ, এর বাংলা হলো যন্ত্রপাতি। মেশিন ইকুয়াল যন্ত্রপাতি। হ্যাঁ, মেশিনও বলতে পারো, আবার যন্ত্রপাতিও বলতে পারো, হ্যাঁ, যে কোনো একটা। তাহলে দেখো যন্ত্রপাতি বৃদ্ধি, এবং আমরা যখনই হিসাব সমীকরণের উপাদানে পরিবর্তন দেখাবো তখন এই তিনটা উপাদানের কি হবে, তিনটা উপাদানের মধ্যে পরিবর্তন ঘটবে। কখনো কখনো একদিকে পরিবর্তন হতে পারে, কখনো কখনো দুই দিকে হতে পারে। এখানে ব্যবসা শুরু করার সময়, ব্যবসা শুরু করার সময় যে সম্পদগুলো নিয়ে আসবো আমরা, এই সম্পদগুলো আনার ফলে আমাদের বৃদ্ধি পাবে মূলধনের, বৃদ্ধি পাবে কিসের, মূলধনের। তাহলে প্রথমত আমাদের সম্পদ তো বৃদ্ধি পেল, আর ব্যবসা শুরু করেছি যে সম্পদগুলো নিয়ে এসে, এটার জন্য মূলধন বৃদ্ধি পেয়েছে। তাহলে মূলধন বৃদ্ধি পেলে কি করতে হবে, আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব, ও মালিকানা সত্ত্ব ই, ই অর্থাৎ ইকুইটি। যে দেখো এখানে ওই লিখেছি না আমি, ই ইকুইটি, হ্যাঁ, ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এবার দেখো 3 তারিখে যেটা, 3 তারিখের প্রশ্নটা কি ছিল, ধারে পণ্য ক্রয় 50,000 টাকা। ধারে পণ্য ক্রয় করার ফলে এটা কি হয়েছে, লেনদেন সংঘটিত হয়েছে। আমরা হিসাব বিজ্ঞানে যে অঙ্কগুলো করে থাকি, এগুলো বকেয়া ভিত্তিতে করে থাকি। কিসের ভিত্তিতে, বকেয়া ভিত্তিতে। অর্থাৎ লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে সেটা কি করতে হবে, লেনদেনে লিপিবদ্ধ করে ফেলতে হবে। একটা ঘটনা সংঘটিত হয়েছে, এর সাথে সাথে কি করে ফেলবো আমরা, এর সাথে সাথে আমরা লিখে ফেলবো, যে সেটা ধারে হোক বাকিতে হোক আমরা লিখে ফেলবো। তাহলে ধারে ক্রয় করার ফলে কি হয়েছে, ধারে ক্রয় করলে আমাদের প্রদেয় হিসাব এল বৃদ্ধি পায়। প্রদেয় হিসাব কি বৃদ্ধি পায়, এল। এবং একই সাথে যেহেতু আমরা ক্রয় করেছি, ক্রয় করলে ব্যবসায়ের খরচ হলে মালিকানা সত্ত্ব ই হ্রাস পেয়েছে বা ওই হ্রাস পেয়েছে। এবার চলো 21 তারিখে দেখি। 21 তারিখে যেটা আছে, 15,000 টাকা জমা দিয়ে ব্যাংকে একটি হিসাব খোলা
হলো, 15,000 টাকা দিয়ে ব্যাংকে একটি হিসাব খোলা হলো। আচ্ছা, আমরা যখন টাকা দিয়ে ব্যাংকে হিসাব খুলবো তখন আমাদের কাছ থেকে টাকা চলে যাবে, তাই না? এবং ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। ব্যাংকের টাকা বৃদ্ধি পাওয়া মানে আমার সম্পদ বাড়লো, আর আমার কাছ থেকে টাকা চলে গেল মানে আমার সম্পদ কমলো। অর্থাৎ একদিকে হিসাব সমীকরণের একদিকে কি হবে এই ক্ষেত্রে? পরিবর্তন ঘটবে। প্রথমত এটা কি? লেনদেন। 20 তারিখের এটা হলো একটা লেনদেন। তাহলে ব্যাংকে হিসাব খোলার কারণে এ হ্রাস, দেখো এ হ্রাস পেয়েছে এবং ব্যাংক এ বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, আমার যেহেতু ব্যাংকে হিসাব খুলেছি, নগদ টাকা হ্রাস পেয়েছে। নগদ টাকা হ্রাস পাওয়া মানে সম্পদ কমে যাওয়া, এ হ্রাস পাওয়া। এবং ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংকে টাকা জমা দিয়েছে, এই কারণে এ বৃদ্ধি পেয়েছে। এবার দেখো এরপরে আছে যেটা 30 তারিখ, নগদে পণ্য বিক্রয়। আমরা যখনই নগদে পণ্য বিক্রি করব, আমরা নগদ টাকা কাস্টমারের কাছ থেকে পাবো। নগদ টাকা কাস্টমারের কাছে থেকে পাওয়া মানেই কি? নগদ টাকা আমি পেয়ে গেলাম, অর্থাৎ নগদ টাকা আমার ব্যবসায় সম্পদ বাড়লো। ওকে, নগদ টাকা আসার ফলে সম্পদ বাড়লো। তাহলে এটা প্রথমত লেনদেন। এরপরে আমরা যখন এটা কারণ সহ ব্যাখ্যা করব, এটা লেনদেন। এই কারণ সহ ব্যাখ্যার ক্ষেত্রে নগদে বিক্রয় করার ফলে নগদ এ বৃদ্ধি পেয়েছে। আমার এখানে কারণ সহ ব্যাখ্যা উদ্দেশ্যই হলো যে তোমার কোন সম্পদ বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, কোন দায়টা বৃদ্ধি পেলো না হ্রাস পেলো, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলো না হ্রাস পেলো। তো আমরা যখন কারণ সহ ব্যাখ্যা করব তখন আমাদেরকে এভাবে ব্যাখ্যা দিতে হবে যে আমার সম্পদ এ বৃদ্ধি পেলো না হ্রাস পেলো, দায় এল বৃদ্ধি পেলো না হ্রাস পেলো, মালিকানা সত্ত্ব এ বৃদ্ধি পেলো না হ্রাস পেলো। বিক্রয় করার ফলে একটা ব্যবসায়ের আয় হয়। বিক্রয় করার ফলে মনে রাখবে ব্যবসায়ের কি হয়? আয় হয়। বিক্রয় একটা ব্যবসায়ের আয়, বিক্রয় একটা ব্যবসায়ের আয়। নগদ বিক্রয় করার ফলে নগদ এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে এবং নগদ বিক্রি করার ফলে নগদ আমার এসেছে ব্যবসায়, নগদের এ বৃদ্ধি পেয়েছে। ওকে, তাহলে এটা হলো কারণ সহ ব্যাখ্যা। এবার চলো আমাদেরকে দেখতে হবে গ নাম্বার, উপর্যুক্ত তথ্য হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। এই জায়গাটাতে তোমাদের কি আছে? অনেক সমস্যা আছে। লেনদেনের প্রভাব নির্ণয় করতে গিয়ে তোমরা কি হও? বারবার ভুল করে ফেলো। লেনদেনের প্রভাব অর্থাৎ আমরা একটা টেবুলার ছক করব। একটা টেবুলার ছকে, এই টেবুলার ছকের মাধ্যমে আমরা দেখাবো সম্পদের কোন কোন সম্পদ বৃদ্ধি পেল, দায়ের কোন দায়টা বৃদ্ধি পেল, মালিকানা সত্ত্বের হ্রাস বৃদ্ধি। এবং এইটা শেষ বেলায় কি করতে হবে? আমাদের একটা যোগ বিয়োগ করে আমাদের যে হিসাব সমীকরণটার প্রুফ আমরা নির্ণয় করি, এ ইকুয়াল এল প্লাস ওই, এটা মিলাতে হবে যে আমার দুই দিক এক সমান আছে কিনা। চলো তাহলে আমরা এটাও শুরু করি। দেখো 2 তারিখে নগদে আমাদের যে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিলাম, এই কারণে নগদে ব্যবসা শুরু করার ফলে আমার নগদ টাকা বৃদ্ধি পাই 1,90,000 টাকা। আমার যন্ত্রপাতি বৃদ্ধি পাই কত? 40,000 টাকা। এবং এই দুইটার যোগফল মূলধন হিসাব বৃদ্ধি পাই কত? 2,30,000 টাকা। মূলধন হিসাব বৃদ্ধি পাই কত? 2,30,000 টাকা। ওকে, এবার দেখো আমরা যখন তার পরের লেনদেনটা লিখব, লেনদেন লিখার আগে আমরা কি আগের উদ্বৃত্তটা নামাই নেব। উদ্বৃত্ত কত? প্রথমে আমার 1,90,000 মানে ওই উদ্বৃত্তটা এখানে চলে আসছে কত? 1,90,000। যন্ত্রপাতি প্রথমে ছিল 40,000 মানে আমার এখানে চলে আসছে কত? 40,000। এবং আমার মালিকানা সত্ত্ব চলে আসছে কত? 20,000, 2,30,000। এবার 3 তারিখে যে লেনদেনটা রয়েছে, 3 তারিখে লেনদেনটা কি? ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় করলে আমার প্রদেয় হিসাব বৃদ্ধি পায়। প্রদেয় হিসাব অর্থাৎ দায় বৃদ্ধি পেয়েছে এবং একই সাথে আমার মূলধন কমে গেছে। কারণ হলো ধারে ক্রয় আমরা ধারে করি বা নগদে করি। ক্রয় করলে আমার ব্যবসায়ের জন্য কি হয়? খরচ হয়। এই ক্রয়টা হতে হবে পণ্য ক্রয়। এই ক্রয়টা কি হতে হবে? পণ্য ক্রয়। পণ্য ক্রয় করলেই এটা আমার ব্যবসার জন্য খরচ। ওকে, এটা আমার ব্যবসার জন্য কি হবে? খরচ হবে। তাহলে ব্যবসার জন্য খরচ হলে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এবার দেখো আমরা 21 তারিখে কি দেখলাম? 21 তারিখে আবার কি করতে হবে? আগের ডেটের আমাদের উদ্বৃত্তটা নির্ণয় করে নেব। আমার এখানে দায় বৃদ্ধি পেয়েছে, আমার এখানে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়ে 1,80,000 হয়েছে। আগে ছিল কত? 2,30,000। 2,30,000 থেকে 50,000 বাদ থাকে কত? 1,80,000। এইবার আসো 21 তারিখে। 21 তারিখের লেনদেনটা কি ছিল? 21 তারিখের লেনদেন ছিল যে নগদ টাকা দিয়ে 15,000 টাকা নগদ দিয়ে ব্যাংকে হিসাব খোলা হলো। ব্যাংকে হিসাব খোলা হলো
কত টাকা? 15,000 টাকা দেয়। তো আমার ব্যাংকের সম্পদ বৃদ্ধি পেল, ব্যাংকের সম্পদ দেখো বৃদ্ধি পেয়েছে, এবং একই সাথে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। তোমরা যখন কি করো, ব্যাংকের টাকা জমা দাও, ব্যাংকের টাকা জমা দেওয়ার ফলে নিজ নিজ অ্যাকাউন্টে টাকা জমা দাও, তো নিজ অ্যাকাউন্টে যখন টাকা জমা দাও তখন কি হয়, ওই অ্যাকাউন্টের টাকা বৃদ্ধি পায়, অর্থাৎ ব্যাংকের টাকা বাড়ে এবং নিজের পকেট থেকে টাকাটা কি হয়, চলে যায়। এখানে সেই ঘটনাটাই ঘটেছে, আমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, পক্ষান্তরে নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদ টাকা হ্রাস পেয়েছে। এবার দেখো আমরা পরের লেনদেনে যাওয়ার আগে আবার উদ্বৃত্ত নির্ণয় করি। আমার এখানে ছিল কত? 2,90,000। এই 2,90,000 থেকে 15,000 বাদ কত থাকে? 1,75,000। যন্ত্রপাতির সাথে আর কোনো যোগ বিয়োগ যেহেতু নাই, তাহলে যন্ত্রপাতি যা ছিল সেটাই 40,000, ব্যাংক হিসাব হচ্ছে 15,000, ঋণ যেহেতু মানে দায় আমার আর নাই, এর জন্য কত? 50,000। আমার মালিকানা সত্ত্বের এখানে কোনো লেনদেন ঘটেনি ওই ডেটে, এই কারণে আমার আগের যে উদ্বৃত্ত, দেখবা যে যদি কোনো লেনদেন আর নতুন করে সংগঠিত না হয়, নতুন করে যদি সংগঠিত না হয়, সেক্ষেত্রে যে কাজটা করবা, আমার আগের যে উদ্বৃত্ত ছিল সেটাই আবারও নতুন উদ্বৃত্তে বসিয়ে দিবা। এবার 30 তারিখে যেটা হয়েছে, নগদে পণ্য বিক্রয়। দেখো এখানে কি আছে? নগদে পণ্য বিক্রয়। এই নগদে পণ্য বিক্রয় করার ফলে ব্যবসায়ী কি আসছে? আমার নগদ টাকা। ব্যবসায়ী কি আসছে? নগদ টাকা। তাহলে নগদ বৃদ্ধি পেয়েছে কত? 70,000, এবং আমার বিক্রি করার ফলে আয় হয়েছে। আয় হলে বাড়বে মূলধন, আয় হলে বাড়বে কি? মূলধন। বিক্রয় করার ফলে কি হয়? বিক্রয় করার ফলে ব্যবসায়ের বিক্রয় ইকুয়াল আয়। হ্যাঁ, বিক্রয় করলে আয় হয়। বিক্রয় করলে কি হয়? আয় হয়। বিক্রয় করলে আয় হয়। তো বিক্রি করার ফলে আয় হয়েছে বিধায় আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এবার দেখো আমাদের আর কোনো লেনদেন না থাকার ফলে, আমাদের কি হয়েছে? আমরা সবগুলো লেনদেন এখানে বসাই দিয়েছি। এবার আমাদের যোগ বিয়োগ করতে হবে। আমাদের লাস্ট উদ্বৃত্ত ছিল 1,75,000, এর সাথে যোগ করো কত? 70, 2,45,000। আমার যন্ত্রপাতি ছিল 40,000, যা আছে সেটাই, এর সাথে কোনো যোগ বিয়োগ নাই। ব্যাংকের টাকা আছে 15,000, এই 15,000 টাকা যেটা ছিল সেটাই। আমার দায় আছে কত? 50,000, এবং মালিকানা সত্ত্ব 1,80,000 সাথে 70 যোগ 2,50,000। এইবার তোমাকে যেটা করতে হবে, আমাদের যতগুলো সম্পদ থাকবে, 2টা 3টা 4টা বা একাধিক যদি হয় 5টা বা আরো বেশি, এই একাধিক সম্পদ থাকলে সকল সম্পদের একটা যোগফল এখানে নির্ণয় করতে হবে। হ্যাঁ, সকল সম্পদের যোগফল নির্ণয় করতে হবে। যেমন দেখো, নগদ, যন্ত্রপাতি এবং ব্যাংক, এই 3টা সম্পদ যোগ করে আমরা দেখতে পাচ্ছি আমাদের উদ্বৃত্ত দাঁড়াইছে কত? 3 লক্ষ। এবার ঠিক 1 সমান হবে দায়ের দিক, দায়ের দিকে 1 সমান হবে, এখানে আছে 50 এবং 2,50,000, এটাও আমার যোগফল দাঁড়াইছে কত? 3 লক্ষ। অর্থাৎ আমাদের যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব টেবুলার ছকে, এই অঙ্কটা কি হয়েছে? আমাদের সঠিক হয়েছে, কারণ আমাদের দুই দিক কি হয়েছে? 1 সমান হয়েছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তুমি কি করো, আবারও একটু দেখো, দেখে যেখানে সমস্যা আছে আমাকে বলো, আমি এটা সলভ করে দিই। তুমি আগে এটা ভালোভাবে আবার দেখে নাও। ওকে,
আচ্ছা, তাহলে এটা আশা করছি কোনো কোয়েশ্চেন নাই। হ্যাঁ, আমরা পরেরটাই যাই, আমরা পরের অঙ্কটা দেখি এবার। দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, শ্যামল ট্রেডার্স 2021 সালের মে মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংগঠিত হয়। এখানে তার লেনদেন দেওয়া আছে 1, 5, 10, 15, 20 এবং 25 তারিখ। ক নম্বরে লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, আমাদের এই অধ্যায় থেকে ক নম্বরের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষাতে আসেই, যে যেগুলো লেনদেন নয় এই ঘটনাগুলো কি করো, চিহ্নিত করো। লেনদেন নয়, তো লেনদেন নয় এটা চিনতে হলে আমাদেরকে যে লেনদেনের যে বৈশিষ্ট্য আছে এই সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ওকে, আচ্ছা বুঝেছো, ঠিক আছে, ভালোভাবে জানতে হবে। দেখো লেনদেন নয় এমন ঘটনাসমূহ, লেনদেন নয়, তাহলে দেখি আমরা কোথায় কোথায় লেনদেন নয়। নগদ 2,50,000 টাকা এবং 25,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ। ব্যবসায় যদি শুরু করে তার মানে সেটা লেনদেন। ওকে, জহি ট্রেডার্সের নিকট থেকে 70,000 টাকার পণ্য ক্রয় করা হলো। 70,000 টাকার পণ্য ক্রয়, এটাও লেনদেন। 40,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এটা লেনদেন নয়। এটা কি হবে না, এটা লেনদেন হবে না। ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, অফিস সহায়ক নিয়োগ দেওয়া হলো, অফিস স্টাফ নিয়োগ দেওয়া হলো, এরকম যদি কোনো কিছু নিয়োগ দেওয়া হয় তার মানে সেটা লেনদেন নয়। কারণ নিয়োগ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করি না, বেতন প্রদান করি না, বেতন প্রদান করি পরে। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলো, এটা লেনদেন। 18,000 টাকা মূল্যের পণ্য ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো। পণ্য ক্রয়ের ফরমাইশ, পণ্য ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো। পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ দেওয়া মানে কি, লেনদেন হবে না। পণ্য ক্রয়ের ফরমাইশ দেওয়া মানে লেনদেন হবে না। তাহলে আমরা আরও একটা পেলাম 20 তারিখ। আসবাবপত্রের উপর অবচয় ধরা হলো 1,500 টাকা, লেনদেন। আচ্ছা, অবচয়টা কি এটা জানতে হবে। অবচয়, স্থায়ী সম্পদের ক্ষয়জনিত মূল্য হ্রাসকে বলা হয় অবচয়। অর্থাৎ একটা স্থায়ী সম্পদ যখন ক্ষয়প্রাপ্ত হয়, একটা স্থায়ী সম্পদ ব্যবহারের ফলে তো ক্ষয়প্রাপ্ত হয়, তাই না? তো এই ক্ষয়প্রাপ্ত হওয়ার পর যে মূল্যটা কমে যায় সেটাকে বলা হচ্ছে অবচয়। তো অবচয় এটা একটা লেনদেন। তাহলে চলো আমরা ক নম্বরটা দেখি। ক নম্বর হলো লেনদেন নয়, আমরা পেলাম 10 তারিখে ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, তাই না? 40,000 টাকা বেতনে একটা ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, ম্যানেজার নিয়োগ দেওয়া হলো 40,000 টাকা। হ্যাঁ, এটা একটা। এবার 18,000 টাকা মূল্যের পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, পণ্য ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো 18,000। দুইটা যোগ করে দিলেই কি হয়ে গেল, 58,000। ব্যাস, শেষ। ক নাম্বারটা খুবই সোজা এবং তোমাকে কি করতে হবে, ক নাম্বার পারতেই হবে। ক নাম্বারে 2 মার্ক, এটা খুব সহজে নিতে হবে। হ্যাঁ, এবার চলো দেখি শ্যামল ট্রেডার্সের খ নাম্বার যেটা করবো আমরা, লেনদেন দ্বারা সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। আমরা দেখলাম যে 10 এবং 20 এই 2 তারিখ লেনদেন নয়, তাহলে লেনদেন যেগুলো আছে সেগুলো আমরা কি করব, এবার কারণ সহ ব্যাখ্যা দেখব। 1 তারিখ নগদ হচ্ছে 2,50,000 টাকা এবং 25,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু। 1 তারিখ এটা হবে লেনদেন। ব্যবসা শুরু করলে সেটা হবে লেনদেন। নগদ ও আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করার ফলে আমার নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, তাই না? নগদ অর্থ এই বৃদ্ধি পেয়েছে। যেহেতু আমার ব্যবসায় নগদ টাকা আসছে, ব্যবসায় কি আসছে, নগদ টাকা আসছে, একই সাথে সাথে আমার আসবাবপত্র আসছে। তো নগদ টাকাতে এ বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্রে এ বৃদ্ধি পেয়েছে। এবং এই দুইটা যেহেতু আসছে কি স্বরূপ, মূলধন স্বরূপ, মূলধন স্বরূপ আসাতে মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। ব্যবসা শুরু করার সময়ে খেয়াল রাখবা, ব্যবসা শুরু করার ক্ষেত্রে আমার সাধারণত কি বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পায় এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। এখন সম্পদের মধ্যে কোনগুলো থাকে, নগদ থাকে, আসবাবপত্র থাকে, যন্ত্রপাতি থাকে, দালান কোঠা থাকে, মোটর গাড়ি থাকে। এগুলো যদি থাকে তাহলে আমার সম্পদ বৃদ্ধি পাবে। কি কি বললাম, নগদ, আসবাবপত্র, দালান কোঠা, মোটর গাড়ি, যন্ত্রপাতি, এইগুলো যদি থাকে তাহলে আমার সম্পদ বা এ বৃদ্ধি পাবে। 5 তারিখে যেটা ছিল, জহি ট্রেডার্সের নিকট থেকে 70,000 টাকার পণ্য ক্রয় করা হলো, পণ্য ক্রয় করা হয়েছে। এখানে একটা ট্রিক্স আছে। জহির ট্রেডার্স, যখন কারো নাম উল্লেখ থাকবে,
পণ্য ক্রয়ের ক্ষেত্রে নাম উল্লেখ্য যদি থাকে, কোনো নাম থাকে, কোনো কারো কাছে না ক্রয় করেছো তুমি এরকম বলা আছে, কিন্তু সেখানে স্পষ্ট নগদ কথাটা লেখা নাই, নগদ কথাটা লেখা না থাকলে, নগদ কথাটা কথা বলা না থাকলে সেটা হবে বাকিতে। নাম আছে এবং কি আছে, নাম আছে এবং ক্রয়ের কথা বলা আছে, নাম আছে এবং ক্রয়ের কথা বলা আছে, সেক্ষেত্রে এটা হবে বাকিতে ক্রয়, সেটা হবে কিসে ক্রয়, বাকিতে ক্রয়। তাহলে এখানে ধারে পণ্য ক্রয় করা হয়েছে, এটা হবে লেনদেন। ধারে ক্রয়ের ফলে প্রদেয় হিসাব কি বৃদ্ধি পাবে, আমার দায় বৃদ্ধি পাবে, প্রদেয় হিসাব এল বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব ওই হ্রাস। মালিকানা সত্ত্ব কেন হ্রাস হলো, পণ্য ক্রয় করলে মালিকানা সত্ত্ব হ্রাস হবে। পণ্য ক্রয় করলে, ভালো করে শোনো, পণ্য যদি ক্রয় করে মালিকানা সত্ত্ব হ্রাস হবে। আমরা যদি ধারে কোনো লেনদেন করি, ধারে ক্রয় করি, তাহলে কি বৃদ্ধি হবে, দায় বৃদ্ধি পাবে। এরপরে দেখো 15, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। তো ব্যাংকে জমা দিলে আমার কি বৃদ্ধি পাবে, ব্যাংকের নগদ অর্থ বৃদ্ধি পাবে এবং একই সাথে আমার ব্যাংকের অর্থ বৃদ্ধি পাবে এবং আমার নগদ অর্থ কমে যাবে, তাই না? তো এটা হলো একটা লেনদেন। ব্যাংকে জমা দেওয়ার ফলে নগদ অর্থ এ হ্রাস ও ব্যাংক জমা এ বৃদ্ধি। নগদ অর্থ হ্রাস, আমি ব্যাংকে জমা দিলাম, এই যে বললাম আমার পকেট থেকে টাকা চলে গেল এবং ব্যাংকের টাকা বৃদ্ধি পেল। 25 তারিখে কি আছে দেখি চলো। আসবাবপত্রের উপর অবচয় ধরা হলো কত টাকা, 1,500 টাকা। আসবাবপত্রের অবচয় হলে এটা আমার ব্যবসার জন্য খরচ বা ক্ষতি, অবচয় হলো খরচ বা ক্ষতি, অবচয় হলো খরচ বা ক্ষতি। এই অবচয় হওয়ার ফলে, অবচয় ধার্য করার ফলে আমার মালিকানা সত্ত্ব ওই হ্রাস এবং আসবাবপত্র হ্রাস পাবে, এবং আসবাবপত্র হ্রাস পাবে। ধরে নাও যে তোমার বাড়িতে কি ছিল, প্রথমে 10,000 টাকার একটা টেবিল, 10,000 টাকার একটা টেবিল। এখন এই যে টেবিলটা একটা বছর ব্যবহার করার ফলে তার কি আছে, একটা ক্ষয় সাধন আছে। বা আমরা 10,000 টাকা দিয়ে যে টেবিলটা ক্রয় করি, আমি 1 বছর ব্যবহারের পর যদি ওইটা আবার বাজারে বিক্রি করি, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাদের কিছু টাকা কি অবশ্যই কম পাই, তাই না? তো কম পাই কারণ কি, একটাই কারণ, সেটা হলো আমরা এটাকে ব্যবহার করেছি, কাস্টমার বলবে যে এটা তো আপনি ব্যবহার করেছেন, তাই না? এটার একটা ক্ষয় সাধন হয়েছে, এই ক্ষয় সাধন হওয়ার ফলে আমার মূল্যটা কমে গেছে। মূল্য কমেছে কত, ধরে নাও আমাদের এই প্রশ্ন যেহেতু বলেছে 1,500 টাকা, তাই না? আমরা এটাই ক্যালকুলেশন করি, আমার মূল্যটা কমেছে অর্থাৎ ক্ষয় সাধন হয়েছে কত, 1,500 টাকা। অবচয় প্রতি বছরের জন্য 1,500 টাকা করে কি করতে হবে, একটা সঞ্চিতি করতে হবে। কারণ একটা স্থায়ী সম্পদের আনুমানিক একটা আয়ুষ্কাল থাকে, যে আমি যে টেবিলটা ক্রয় করেছি এইটা 10 বছর বা 15 বছর ব্যবহার করব বা 5 বছর ব্যবহার করব। তো এই আনুমানিক আয়ুষ্কালে প্রত্যেক বছর বছর আমাকে একটা পরিমাণ টাকা কি করতে হয়, এটা অবচয় হিসেবে সঞ্চিতি করে রাখতে হয়। তাহলে আমার 1,500 টাকা বাদ দিলে কত থাকে, 8,500 টাকা। ওকে, 8,500 টাকা। এই যে 8,500 টাকা কেন হলো, 1,500 টাকা এটা অবচয় হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, আমাদের অবচয় হয়ে গেছে। অবচয় হওয়ার ফলে 1,500 টাকা কমে গেল। তো 1,500 টাকা কমে যাওয়া মানে আমার কোথা থেকে কমছে, আসবাবপত্র। এই আসবাবপত্র থেকে কমার ফলে এখানে কি এ হ্রাস পেয়েছে, এবং যেহেতু এই অবচয়টা আমার খরচ বা ক্ষতির মধ্যে পড়ছে, এই কারণে মালিকানা সত্ত্ব ওই হ্রাস পেয়েছে। ওকে, ক্লিয়ার? এবার দেখো আমরা যেটা করবো, এবার হচ্ছে গ নাম্বার, শ্যামল ট্রেডার্সের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। শ্যামল ট্রেডার্সের যে লেনদেনগুলো আছে এগুলো দ্বারা হিসাব সমীকরণে কি করবো, আমরা প্রভাব দেখাবো। তো এখানে আমরা পেয়ে গেছি 10 নম্বর তো লেনদেন নয়, এবং 20 তারিখও, 10 তারিখ এবং 20 তারিখে দুইটা কি না, লেনদেন না। তাহলে নগদ এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে, আমার হিসাব সমীকরণ যে প্রভাবটা দেখাবো, আমার নগদের পরিমাণ কি হবে, বৃদ্ধি। নগদ বেড়েছে কত, 2,50,000, আসবাবপত্র 25, এবং ব্যবসার শুরুতে যেটা আসছে এটা কি স্বরূপ, মূলধন স্বরূপ। এর জন্য মালিকানা বৃদ্ধি পেয়েছে কত, 2,75,000। এবার 5 তারিখে আছে
জহির ট্রেডার্সের নিকট থেকে ৭০,০০০ টাকার পণ্য ক্রয় করা হলো। তো জহির ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয় করেছে, এটা বাকিতে ক্রয় করেছে, তাই না? এবার উদ্বৃত্তটা আগে নামাই নাও। যেহেতু আমার নগদ আগে ছিল না কোনো কিছু, ১ তারিখে ২,৫০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, আমার উদ্বৃত্ত দাঁড়াবে কত? ২,৫০,০০০, আসবাবপত্র ২৫, এবং আমার মালিকানা সত্ত্ব শুরুতে আসলো কত? ২,৭৫,০০০। এবার আমরা ধারে ক্রয় করেছি বা বাকিতে ক্রয় করেছি, এই ধারে বা বাকিতে ক্রয় করার ফলে ৭০,০০০ টাকা আমার পাওনাদার বৃদ্ধি পেয়েছে বা প্রদেয় হিসাব বৃদ্ধি পেয়েছে। এবং পণ্য ক্রয় করলে, ভালোভাবে শোনো, পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব অলওয়েজ কি হয়? খরচ হয়। ক্রয় হিসাব অলওয়েজ খরচ হয়। আর খরচ হলেই ব্যবসা থেকে মূলধন কমে যাবে। এখানে মূলধন কমে দাও কত? ২,৭০,০০০। এবার পরের তারিখে এসে আমি আগে উদ্বৃত্ত নির্ণয় করি। যেহেতু ৫ তারিখে নগদ আসবাবপত্রের কোনো প্রভাব নাই, ২,৫০,০০০ উদ্বৃত্ত যা ছিল তাই, এবং আসবাবপত্র ২৫,০০০ যা ছিল তাই। পাওনাদার এখানে ৭০,০০০। শুধুমাত্র আমার মূলধনের প্রভাব পড়েছে ২,৭৫,০০০ থেকে ৭০ বাদ ২,০৫,০০০ টাকা। এবার দেখো ১৫ তারিখে যেটা বলেছে, ব্যাংকে জমা দেওয়া হলো ১০,০০০। তো ব্যাংকে জমা দিলে আমার নগদ টাকা কমে যাবে এবং ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে। আবার আমরা উদ্বৃত্ত নির্ণয় করে নেব। নগদ যেহেতু ছিল ২,৫০,০০০, কমে গেল ১০, ২,৪০,০০০। আসবাবপত্র ২৫, ব্যাংক হিসাব ১০,০০০, এবং পাওনাদার যা আছে, মূলধন যা আছে সেটাই থাকবে। শেষে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলা আছে? আসবাবপত্রের উপর অবচয় ধরা হলো ১,৫০০ টাকা। এবার আমাদের এখানে আসবাবপত্র তো আছেই সম্পদ, তাই না? আসবাবপত্র থেকে ১,৫০০ টাকা কমিয়ে দাও। আমরা কোথা থেকে কমাবো? আসবাবপত্র থেকে। ওকে, আসবাবপত্র থেকে ১,৫০০ টাকা কমে যাবে, এবং এটা যেহেতু খরচ হয়েছে এই কারণে মূলধন থেকে ১,৫০০ টাকা কমিয়ে দিতে হবে। এবার টোটাল যোগ বিয়োগ করলে এখানে ২,৪০,০০০, আসবাবপত্র ২৩,৫০০, ব্যাংক হিসাব ১০,০০০, দায় আছে ৭০,০০০, এবং মূলধন আছে ২,০৩,৫০০। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সম্পদের যোগফল ২,৭৩,৫০০ এবং মূলধনের যোগফল কত? ২,৭৩,৫০০। এটা হলো হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব। হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব। আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তুমি জানাও, হ্যাঁ, আমি আবার এটা সলভ দিই। ভালোভাবে দেখো, দেখার পরে এটা আবার কি করো, কোনো প্রশ্ন থাকলে করো। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে তুমি পরেও করতে পারো, তাহলে কি করা হবে? তোমাকে সলভ দেওয়া হবে। ওকে।
তো আজকের ক্লাস এখানেই। এরপরের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে পরীক্ষায় পড়ার মতো যে অঙ্কগুলো আছে এগুলো সবগুলো দেখব, দেখার পরে এটা শেষ করে দেবো, ফাইনাল টাচ, ঠিক আছে? এবং তোমাদের যে হোমওয়ার্ক দেবো এগুলো করতে হবে। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।